সম্ভাবনাময় পায়রায় বিদেশি বিনিয়োগের হাতছানি। অধিগ্রহণ হয়েছে 6,500 একর জমি। পূর্ণাঙ্গ কার্যক্রম চালু আগামী বছর। বিনিয়োগে আগ্রহী চীন, জাপান সহ বিভিন্ন দেশ। বরিশালে নির্মাণ শেষের 1 বছর পরও চালু হয়নি আধুনিক সাইলো। অকেজ যন্ত্রাংশ, চুরি যাচ্ছে সম্পদ। জনবল সংকট প্রকট। বিনিয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। চারা রোপণ করলেই হবে না, পরিপূর্ণ বৃক্ষের রূপ দিতে করতে হবে পরিচর্যা। সবুজ দেশ গড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সফল করার আহ্বান তথ্যমন্ত্রীর। এবং মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। বেশি দামে জ্বালানি পুড়িয়ে খালি হাতে ফিরছেন ভোলার জেলেরা। বাড়ছে ঋণের বোঝা, দুশ্চিন্তায় মৎস্যজীবীরা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠছে পায়রা সমুদ্র বন্দর। প্রায় 6,000 একর শিল্পায়ন উপযোগী অধিগ্রহণকৃত জমি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে তোলা গেলে দক্ষিণাঞ্চলে হয়ে উঠতে পারে দেশের নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। ছবি ছিলেন তৌকিব পাদা। দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে 2016 সালে যাত্রা শুরু করে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। তবে দীর্ঘদিন ড্রেজিং জটিলতা, নাব্য সংকট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্ভাবনার চেয়ে বেশি আলোচনায় ছিল বন্দরটি। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। অবকাঠামো উন্নয়ন, নৌপথের সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পায়নের জন্য বিশাল পরিসরের জমি সব মিলিয়ে নতুন করে গুরুত্ব পাচ্ছে পায়রা সমুদ্র বন্দর। চট্টগ্রাম বন্দরের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি অধিগ্রহণ করা জমি রয়েছে এখানে, যা ভবিষ্যৎ শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগের জন্য বড় সুবিধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বন্দরটি নির্মাণে অধিগ্রহণ করা হয়েছে প্রায় 6,000 একর জমি। বিশেষজ্ঞরা বলছেন বিশাল এই জায়গার কার্যকর ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে শুধু দক্ষিণাঞ্চল নয়, গোটা দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। ইতিমধ্যে চায়না, কোরিয়া, জাপান এই বন্দরের জন্য আগ্রহ প্রকাশ করেছে বিনিয়োগের জন্য। আরও বেশি বেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে। আমাদের বিশেষ করে চাহিদা সম্পন্ন দেশের এবং বিদেশের চাহিদা অনুযায়ী শিল্পায়ন তৈরি করতে হবে। বহির্বিশ্বের সাথে হাই কোয়ালিটি প্রোডাকশন দিয়ে, মেটেরিয়ালসটা প্রোডাকশন দিয়ে আমরা এই পায়রা বন্দর থেকে আমরা রপ্তানি করে আমাদের রেভিনিউ, আমাদের যে অর্থনৈতিক স্বাবলম্বী, এইটা পায়রা বন্দর থেকেই সম্ভব। বন্দর কর্তৃপক্ষ বলছে আন্তর্জাতিক নৌসংযোগ, আধুনিক মাস্টার প্ল্যান এবং বিনিয়োগের উপযোগী প্রস্তুত জমির কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে চীন, জাপান, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে। ইনভেস্টররাই আমাদেরকে নক দিচ্ছেন। তারা যখন জানেন যে এখানে পায়রা একটা বন্দর হচ্ছে এবং তারা জানে যে আমাদের পায়রা বন্দরে 6,000 একর জায়গা আছে, আমরা এখন ওনাদেরকে বলবো যে আপনারা আসেন, এই যে আমি প্লট এরিয়া দিয়ে দিলাম, আপনারা এখানে কাজ শুরু করে দেন। এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু না হলেও পায়রা সমুদ্র বন্দরে এ পর্যন্ত 7,000-এর বেশি দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করেছে। পায়রা বন্দর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় কাস্টম এবং বন্দর কর্তৃপক্ষ মিলে প্রায় 2600 কোটি টাকা আয় করতে সক্ষম হয়। এর মধ্যে বন্দরের প্রায় 950 কোটি টাকা রাজস্ব আয় হয়। বন্দর কর্তৃপক্ষের আশা, আন্ধারমানিক নদীর উপর নির্মাণাধীন 6 লেনের সেতুর কাজ শেষ হলে আগামী বছরের শুরুতেই পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবে দেশের তৃতীয় সমুদ্র বন্দর। তখন শিল্পায়ন, কর্মসংস্থান এবং বিদেশি বিনিয়োগে নতুন অধ্যায়ের সূচনা হবে দক্ষিণাঞ্চলে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দক্ষিণাঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বরিশালে 350 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সর্বাধুনিক প্রযুক্তির খাদ্য গোদাম বা সাইলো। কিন্তু নির্মাণ শেষে হস্তান্তরের 1 বছর পার হতে চললেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি স্থাপনাটি। অথচ চালুর আগেই অকেজো হওয়ার পথে যন্ত্রাংশ, চুরি যাচ্ছে কনভেয়ার বেল্টের দামি তার। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় বিনিয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে খাদ্য সংরক্ষণ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। অপূর্বপুর রিপোর্ট। স্টিল স্ট্রাকচারের বিশাল এই স্থাপনাটি বরিশালের আধুনিক খাদ্য সংরক্ষণ ব্যবস্থার নতুন দিগন্ত হওয়ার কথা ছিল। লক্ষ্য ছিল নিরাপদে খাদ্যশস্য মজুত, দুর্যোগে দ্রুত সরবরাহ এবং দক্ষিণাঞ্চলের সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি।
এখানে রয়েছে মোট ৮০,০০০ ঘনমিটারের ১৬টি স্টিল বিন, যাতে ৪৩,০০০ মেট্রিক টন চাল মজুদ রাখা যায়। গুণগত মান অক্ষুণ্ণ থাকে অন্তত ৩ বছর। কিন্তু ৩৫০ কোটি টাকায় নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির সাইলো নির্মাণ শেষের ১ বছর পার হলেও পুরোদমে চালু হয়নি প্রকল্পটি। এতে অসন্তোষ ছড়াচ্ছে বরিশালবাসীর মাঝে। এইখানে শস্য সংরক্ষণ করার যে সুযোগটা রয়েছে সেটি যখন না করা হয় তখন পরোক্ষভাবে আসলে দুর্যোগের মুখেই মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের থেকে আহরিত রাজস্ব দিয়ে প্রকল্প করা হলো, সেই প্রকল্প যদি রাষ্ট্রের জনগণের কল্যাণে যদি ব্যবহৃত না হতে পারে তাহলে এই প্রকল্প দিয়ে লাভ কী? বিশেষজ্ঞদের মতে অবকাঠামো নির্মাণই প্রকল্পের শেষ নয়, সময় মতো পরিচালনা শুরু করাও সমান গুরুত্বপূর্ণ। অন্যথায় সরকারি বিনিয়োগের প্রত্যাশিত সুফল অর্জনে বিলম্ব হয়, আর দীর্ঘদিন অব্যবহৃত থাকলে অবকাঠামোরও ক্ষতির আশঙ্কা তৈরি হয়। চিঠি চালাচালি চলছে বলে জানান আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। যদি এটা দীর্ঘদিন ব্যবহার না করা হয়, পরবর্তীতে যখন আবার ওটা সচল করতে যাব তখন ওটার পিছনে আবার বাড়তি ব্যয়ও হতে পারে। ড্রেজিং করে এটা নাব্যতা বাড়ালে সাইলোটা আর কি আশা করা যায় পুরোদমে চালু করা যাবে। ২০২৩ সালের আগস্টে বরিশাল শহরের কীর্তনখোলা নদী ঘেঁষা ৩০ গোডাউন সংলগ্ন ৫ একর জায়গা জুড়ে খাদ্য গুদামটির কাজ শুরু হয়। সড়কপথের পাশাপাশি কথা ছিল এই নদীপথেও কনভেয়ার বেল্টের মাধ্যমে চাল আনা নেয়া করা হবে সাইলোতে। কিন্তু চালু করার আগেই এই কনভেয়ার বেল্টের দামি দামি সব তার এখন প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে খোদ এখানকার নিরাপত্তা কর্মীরাই। কবে নাগাদ এটি চালু করা হবে স্থানীয় পর্যায়ে তা কেউই জানে না, অথচ ১ বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে ঠিকাদারদের কাছ থেকে সাইলো প্রকল্পটি বুঝে নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট আরও বলছেন, জনবল নিয়োগ না থাকায় পুরোপুরি কার্যক্রম শুরুতে কিছুটা বিলম্ব হচ্ছে। ড্রেজিং কার্যক্রম দাপ্তরিক পর্যায়ে চলমান আছে। আমাদের এমওইউ করা হয়েছে বিআইডব্লিউটি ডিপার্টমেন্টের সাথে। ড্রেজিং করা গেলে আমরা আশা করছি যে তারপরে আমরা নৌপথটা সম্পূর্ণরূপে চালু করতে পারবো। রাষ্ট্রীয় অর্থে নির্মিত বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে সময় মতো পরিচালনা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি বিলম্বের কারণ ও সমাধান নিয়েও স্বচ্ছ ব্যাখ্যা প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। বরিশালের এই সাইলো কবে পূর্ণাঙ্গভাবে চালু হবে এখন সেই অপেক্ষায় স্থানীয়রা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ বিষয়ে বিস্তারিত জানবো। বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন সাইলো প্রকল্পের সুপারিনটেন্ডেন্ট রাকেশ বিশ্বাস। সরাসরি যাব আলোচনায়। আচ্ছা, প্রথমে বলি যে আমি এই মুহূর্তে আছি বরিশাল এই দক্ষিণ অঞ্চলের সব থেকে বড় খাদ্য গুদাম বা সাইলোতে। আমার পেছনে সেই এত বড় বিশাল আকৃতির স্টিল স্ট্রাকচারটি ১ বছর আগে এখানে নির্মাণ কাজ শেষ হয়ে সাইলো কর্তৃপক্ষ বুঝে নেয়, কিন্তু ১ বছর এটা পূর্ণাঙ্গ রূপে চালু করা যায়নি। আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন রাকেশ বিশ্বাস, এই সাইলোর সুপারের দায়িত্বে রয়েছেন। দাদা, যেটি জানতে চাচ্ছিলাম যে কেন আপনারা পারছেন না এটি পূর্ণাঙ্গ রূপে চালু করতে, সীমাবদ্ধতাটা কোথায়, এটি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। আসলে সাইলো মূলত দুইভাবে আমাদের এখানে ব্যবস্থা রয়েছে, চাল গ্রহণ এবং প্রেরণের। আমরা সড়ক পথে গ্রহণ করতে পারি এবং ডেলিভারি দিতে পারি, আবার নৌপথে গ্রহণ এবং ডেলিভারি দেওয়ার কথা। কিন্তু আমাদের নদীতে নাব্যতা না থাকায় ড্রেজিং করতে হবে, সেজন্য আমরা আপাতত নৌপথটা এখনও সম্পূর্ণরূপে চালু করতে পারিনি। এবং নৌপথ চালু না হওয়া পর্যন্ত আসলে সীমিত মাত্রায় শুধুমাত্র সড়ক পথেই এটা চালু রাখা যাবে। আর আরেকটা দাপ্তরিক জটিলতা আছে আমাদের এখানে। আমাদের এই সাইলো প্রজেক্টটি আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের আওতায় যখন নির্মাণ কাজ চলছিল তখন থেকেই আসলে এটার পথ সৃজনের কাজটা চলছিল। কিন্তু সাইলোটার নির্মাণ কাজ তুলনামূলকভাবে আগে শেষ হলেও পথ সৃজন বা জনবল কাঠামো সরকারিভাবে অনুমোদিত হয়ে আসার যে প্রক্রিয়াটি সেটা এখনও চলমান রয়েছে। এবং এ ব্যাপারে আমরা সবসময় নিজেদেরকে আপডেট রাখি এবং সেখানে সবসময় খোঁজখবর রাখি। বর্তমানে আমাদের পথ সৃজনের ব্যাপারটি সচিব কমিটির উন্নয়ন বিষয়ক সভায় রয়েছে ক্যাবিনেট ডিভিশনে। আশা করি যে সামনের মাসের মধ্যেই ওটা পাস হবে এবং তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানুগ্রহ অনুমোদন পাওয়া গেলে আমাদের এখানে সম্পূর্ণ জনবল কাঠামো পাস হবে এবং তার পরবর্তীতে এখানকার আর্থিক সংস্থান সহ অন্যান্য যে সমস্ত বিষয় পথ সৃজন না হলে পাওয়া যায় না সেগুলোও চালু হবে। মানে আমি এই জায়গাটাই আপনাকে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই যেটা আমলাতান্ত্রিক জটিলতার কারণে 1 বছর পর্যন্ত রাষ্ট্রের প্রায় 350 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে, কার্যত পূর্ণরূপে চালু হচ্ছে না, কারণ আপনার 16টি বিনের 15টি খালিই রয়েছে নাকি? সেই জায়গা থেকে এই চিঠি চালাচালি কতদিন পর্যন্ত চলবে?
আসলে প্রক্রিয়াটি বেশ দীর্ঘ এবং সরকারের একটা স্থায়ী ব্যয় খাত তৈরির জন্য সরকার সবসময় একটু রক্ষণাত্মক থাকবে, এটাই স্বাভাবিক। কারণ এখানে পদ সৃজন হলে এই পদটি সরকারি কোষাগার থেকে বেতন যাবে এবং অন্যান্য ভাতা দিয়ে প্রদান করতে হবে। এজন্য সরকারের বেশ কিছু নিশ্চিত হতে হয় সরকারকে যে এই খাতটি আজীবনের জন্য সরকার তৈরি করবে কিনা। তা সেজন্য জনবল কাঠামো অনুমোদনের জন্য প্রাথমিক পর্যায়ে আমাদের খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয় পার করার পরেও এই প্রক্রিয়াটি শেষ করতে হয় এবং প্রক্রিয়াটি আসলেই দীর্ঘ। বুঝতে পেরেছি, মানে জটিল একটা দীর্ঘ একটা প্রসেসিংয়ের মধ্যে থেকে আসতে হয়। কিন্তু একটি বড় বিষয় সেটি হচ্ছে যে আপনাদের যেহেতু লোকবল সংকটের কথা জানালেন, এখন যে এখানে স্ট্রাকচার রয়েছে, আমরা শুনেছি বিভিন্ন সময় এখানে মালামাল চুরি হচ্ছে, সেগুলো আপনারা রক্ষণাবেক্ষণ কিভাবে করছেন? এই মুহূর্তে আসলে আমাদের এখানে প্রয়োজন ছিল সশস্ত্র আনসার বাহিনী বা সশস্ত্র নিরাপত্তা প্রহরী। আমাদের এই জায়গাটি একটি বিশেষ জায়গা, নদীর পাশে, সুতরাং এখানে বিভিন্ন ধরনের পরিবেশ থাকতেই পারে। তা আমাদের দরকার আসলে সশস্ত্র নিরাপত্তা প্রহরী, কিন্তু আমাদের যেহেতু অর্থবল এবং জনবল এখনও পাস হয়নি, তাই আমরা আপাতত সরকারি কর্মচারীরা নিজেরাই রাত্রিকালীন অতিরিক্ত দায়িত্ব পালন করছি এবং দিনের বেলাও আমাদের লোকজন অপারেশনের পাশাপাশি নিরাপত্তার কাজ যতটুকু সম্ভব চালিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা অবশ্যই পর্যাপ্ত নয়। শেষ প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনারা যেহেতু এখন পর্যন্ত পূর্ণাঙ্গরূপে চালুই করতে পারছেন না লোকবল সংকটের কারণে, কিন্তু তার আগেই কি এখন আবার নতুন করে সংস্কার করার দরকার হবে কিনা? কেননা প্রায় 1.5 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে পূর্ণাঙ্গরূপে চালু যেহেতু করতে পারছেন না, নতুন করে আবার অর্থ লাগবে কিনা চালু করার আগেই? তেমন কোনো বড় ধরনের ওভারহলিং বা মেইনটেনেন্সের প্রয়োজন হবে বলে আমি মনে করি না, কারণ আমরা জেটির যে মেশিনগুলো সেগুলো নিয়মিত চালাচ্ছি। তবে টুকটাক যতটুকু প্রয়োজন সেটা পরে দেখা যেতে পারে। আমাদের সাথে সাইলোর এখানকার প্রকল্প পরিচালক যুক্ত হয়েছিলেন। এর বাইরে বরিশালের সুধী সমাজ সহ সর্বস্তরের সচেতন মানুষদের কিন্তু দাবি প্রায় 350 কোটি টাকা ব্যয়ের এই আধুনিক প্রযুক্তির সাইলোটি যেন খুব দ্রুততম সময়ের মধ্যেই পূর্ণাঙ্গরূপে চালু হয়, সেই প্রত্যাশাটি করছে দক্ষিণাঞ্চলবাসী। আপাতত সবশেষ আমার কাছে এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে ছিলেন একজন অতিথি। বিভাগের সময় আরও থাকছে। পটুয়াখালীতে এলজিইডির 52 প্রকল্পের 23টির কাজ শেষ না করে পালিয়েছে ঠিকাদার। 2 বছর ধরে ভোগান্তিতে লাখো মানুষ। শিগগিরই টেন্ডার শুরুর আশা। গাছের চারা রোপণ করলেই হবে না, পরিপূর্ণ বৃক্ষের রূপ দিতে পরিচর্যার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশালের চরকাওয়ায় স্বনির্ভর খালের দুপাশে গাছের চারা রোপণ করে কথা বলেন তিনি। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ সবুজ দেশ গড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশব্যাপী 25 কোটি চারা রোপণের কার্যক্রম চলমান বলেও জানিয়েছেন মন্ত্রী। উদ্যোগ সফল করতে রোপণ করা চারা পরিচর্যায় সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সহ সর্বস্তরের নাগরিকদের সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। $25 কোটি গাছ রোপণ করার লক্ষ্য নির্ধারণ করেছেন আমাদের এই 5 বছরের মেয়াদে, যে কারণে প্রতিদিনই বৃক্ষরোপণের কাজ চলছে। রোপিত এই চারাকে বৃক্ষায়নে রূপান্তরিত করার যে পর্বগুলি আছে, আপনাদেরকে সেই পর্বগুলিতেও মনোযোগী হতে হবে এবং আপনাদেরকে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরকে দায়িত্ব দিতে হবে। একই সঙ্গে জনালয়ে যেহেতু এরকম কর্মসূচি চলবে, সংশ্লিষ্ট এলাকার নাগরিকবৃন্দ, স্বেচ্ছাসেবীবৃন্দ, সমাজসেবকবৃন্দ, তাদেরকেও আপনাদের যুক্ত করতে হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর পটুয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 23টি প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যায় ঠিকাদার। সময়মতো কাজ শেষ না হওয়ায় দীর্ঘ ভোগান্তিতে এলাকাবাসী। কর্তৃপক্ষ বলছে কয়েকটি প্রকল্পে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিলের প্রশাসনিক অনুমোদন হয়েছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পগুলোতে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। সুজন দামের ছবি, মোহাম্মদ মনির হোসেন বাদরের তথ্যের রিপোর্ট। অসম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, বর্ষায় পানি জমে সড়কের বেহাল দশা, ব্রিজের কাজও অসমাপ্ত। 2021 থেকে 2024 অর্থ বছরে এডিপি-ভুক্ত প্রকল্পের আওতায় পটুয়াখালীতে 93 কোটি 21,76,000 টাকার প্রকল্পগুলো বাস্তবায়নে কার্যাদেশ দেয়া হয়। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। এর মধ্যে গলাচিপা, মির্জাগঞ্জ, কলাপাড়া, দুমকি, রাঙাবালি ও সদর উপজেলায় মোট 23টি প্রকল্পের কোনোটি যথাযথভাবে সম্পূর্ণ হয়নি।
করমজাতলা পশরবুনিয়া সড়কটি নির্মাণ কাজ শুরু হয় 2023 সালে। 2024 সালের 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যায়। এতে ভোগান্তি পোহাচ্ছে অন্তত 3 গ্রামের কয়েক হাজার মানুষ। যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। 5 তারিখের পর এই রাস্তার কাম টোটালি বন্ধ হয়ে গেছে। এই রাস্তার কন্ট্রাক্টর পর্যন্ত পলাইয়ে গেছে। আমরা এইখানের জনগণ খুবই অসহায় হয়ে গেছি। প্রায় 4 থেকে 5 কিলোমিটার ঘুরে তারপরে রোগীগুলো হসপিটাল নিতে হয়। জামা কাপড়ে কাদা সেটে, তাই আমাদের রাস্তাটা জরুরি প্রয়োজন। কয়েকটি প্রকল্পে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিলের প্রশাসনিক অনুমোদন হয়েছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেসব প্রকল্পে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শেষ করার আশ্বাস এলজিডি নির্বাহী প্রকৌশলীর। আগের কন্ট্রাক্টগুলো শেষ করে ক্যান্সেল করে তাদের ডিভারমেন্ট করে পুনরায় আমরা রিমেনিং অংশের এস্টিমেট করে অনুমোদন নিয়ে আবার টেন্ডারে যাব। 52টি প্রকল্পের 23টির কাজ অসম্পূর্ণ থাকায় 2 বছর ধরে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, পটুয়াখালী। বিভাগের সময় আরও থাকছে। পিরোজপুরে আমড়ার বাম্পার ফলন সুস্বাদু হওয়ায় চাহিদা দেশ জুড়ে। পরিচর্যা ছাড়াই লাভজনক হওয়ায় খুশি বাগানীরা। গাছের রোপণ বাড়াতে নানা পরামর্শ কৃষি বিভাগের। বরিশালে বাড়ছে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের প্রথম 7 মাসে বিভাগে আক্রান্তের সংখ্যা 3,500 ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে 5 জনের। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 24 ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 240 জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 101 জন। ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি পিরোজপুর জেলায়। এদিকে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। বাধ্য হয়ে অধিকাংশ রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের চরম আকাল। গত 4 মাস ধরে জীবন জীবিকার সংকটে পড়েছেন জেলার 2 লক্ষাধিক মৎস্যজীবী। বেশি দামের জ্বালানি পুড়িয়ে নদী থেকে ফিরছেন খালি হাতে। দিন দিন বাড়ছে দাদনের বোঝা। লোকসানের মুখে দিশেহারা ব্যবসায়ীরাও। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। উচ্চ মূল্যের জ্বালানি খরচ পোষাতে না পেরে ইঞ্জিন চালিত ট্রলার রেখে দাঁড়ের নৌকায় মাছ শিকারে মেঘনায় নামেন বয়োবৃদ্ধ জেলে জালাল আহমদ ও অজুদ মাঝি। তবে গাম ঝরানো কষ্টের পরও ইলিশ না পাওয়ায় আয়ের পরিবর্তে দেনাই বাড়ছে। 20 দিন পরে 2টা মাছ পাইছি। টাঙ্গে যাই জাল হালাই বালা ওডো সিরা এই শরীরে কামাই গাই ভাত গাঙ্গে যায় মাছ। নদীতে ইলিশ পাওয়ার জন্য টানা বৃষ্টি ও তীব্র স্রোত, সব ধরনের অনুকূল পরিবেশ রয়েছে, কিন্তু নেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা, নেই নদীর অন্যান্য মাছও। ইলিশের এমন অকাল ধস পড়েছে, সবাই ক্ষতিগ্রস্ত। তারা মাছ পায় না, আমাদের কোনো ইনকাম হয় না। দ্রুতভাবে যদি জেলেদেরকে বিভিন্ন বিকল্প কর্মসংস্থানের ভিতরে না নেওয়া হয়, তাহলে এই নদীতে মাছ ধরা টোটাল বন্ধ হয়ে যাবে। গতিপথে বাধা, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি সমস্যার কারণে নদীতে ইলিশ সংকট বাড়ছে। তাদের যেহেতু সমুদ্রে যেতে হয়, সমুদ্রে তারা যেতে পারে না, যেতে না পারায় তাদের জীবন চক্রটা ওইভাবে সম্পূর্ণ হয় না। চলতি 2026 ও 2027 মৌসুমে জেলায় 1,80,000 মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। অল্প খরচ ও পরিচর্যা ছাড়াই লাভজনক হওয়ায় পিরোজপুরে দিন দিন বাড়ছে আমড়ার চাষ। চলতি বছর ফলটি বিক্রি করে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 30 কোটি টাকা। পরিকল্পিতভাবে আমড়া চাষের জন্য চাষিদের যথাযথ পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জিয়াউল হকের তথ্য, তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। বরিশালের সুস্বাদু আমড়ার খ্যাতি দেশ জুড়ে, যার উল্লেখযোগ্য অংশ চাষ হয় পিরোজপুরে। জেলার 7 উপজেলায় আমড়ার চাষ হলেও সদর উপজেলার কিছু অংশ নাজিরপুর, কাউখালী ও নেছারাবাদে বেশি চাষ হয়। 10 থেকে 12 বছর ধরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সুস্বাদু ক্যারোটিন সমৃদ্ধ এই ফল। বর্তমানে জমি ছাড়াও রাস্তার 2 ধারে পরিত্যক্ত স্থানে আমড়া চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। গ্রামে বা রাস্তার পাশে সব জায়গায় আমড়া হয়। এগুলো বিক্রি হয় আপনার ইন্দিরা, স্বরূপখালী, কাউখালী। এখানে দাম গাছ হিসাবে কোনোটা 500, 1000, কোনোটা বেশি হয় 2000, 2500 হয় একটা গাছ। গাছ রোপণের পর থেকে মাত্র 3 থেকে 4 বছরের মধ্যে ফল পাওয়া যায়। একটি গাছ থেকে প্রতি বছর গড়ে 2 থেকে 4 মণ আমড়া পাওয়া যায়। পাইকারি বাজারে প্রতি মণ বিক্রি হয় 800 থেকে 900 টাকায়। আর পাইকাররা গাছ থেকে আমড়া কিনে নিয়ে যাওয়ায় তেমন কোনো ভোগান্তিও নেই। লঞ্চ এবং ট্রাকে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় সহজেই দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে পারেন বাগানীরা। যে সময় আমরা ছোট ছোট থাকে তখন কিনি
বড় হলে বিক্রি করি। পরিকল্পিতভাবে আমরা চাষের জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই জেলায় প্রায় 30 কোটি টাকার আমরা বিক্রি হয়। আমরা চাষে কৃষকরা দিন দিন লাভবান হচ্ছে এবং আমরা কৃষি বিভাগ থেকে তাদের এই বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে যাচ্ছি তাদের আমার কাছে পরিচর্যা করার জন্য। জেলায় 577 হেক্টর জমিতে আমড়ার বাগান রয়েছে, যা থেকে 10,124 মেট্রিক টন ফল উৎপাদনের আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, পিরোজপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সম্ভাবনাময় পায়রায় বিদেশি বিনিয়োগের হাতছানি, অধিগ্রহণ হয়েছে 6,500 একর জমি। পূর্ণাঙ্গ কার্যক্রম চালু আগামী বছর। বিনিয়োগে আগ্রহী চীন, জাপান সহ বিভিন্ন দেশ। বরিশালে নির্মাণ শেষের 1 বছর পরও চালু হয়নি আধুনিক সাইলো, অকেজো যন্ত্রাংশ, চুরি যাচ্ছে সম্পদ। জনবল সংকট ও প্রকট, বিনিয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। এবং চারা রোপণ করলেই হবে না, পরিপূর্ণ বৃক্ষের রূপ দিতে করতে হবে পরিচর্যা। সবুজ দেশ গড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সফল করার আহ্বান তথ্যমন্ত্রীর। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ইমদাদুল হক, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।